গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াস স্পেশাল জিকেজিএস এর উপর থেকে থাকছে 61 নম্বর ক্লাস। তো এর আগে আমরা 60 নম্বর যে ক্লাসটা দেখেছিলাম, অর্থাৎ এর আগের দিনের যে ক্লাসটা, সেখানে কিন্তু আমরা 1 থেকে 8 নম্বর কোশ্চেন পর্যন্ত কভার করেছিলাম, এবং যেহেতু ক্লাসটা লেন্দি হয়ে যাচ্ছিল সেই কারণে বলেছিলাম যে 9 থেকে বাকি যে কোশ্চেনটা থেকে যাচ্ছে সেটা আমরা পরবর্তী ক্লাসে কমপ্লিট করব, এবং সেটাই নিয়ে আজকের ক্লাসে থাকবে আলোচনা। তো ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি, যদি প্রিভিয়াস ক্লাসগুলো না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপর ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো। ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু তোমাদের প্রিভিয়াস ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, এবং কেউ কিন্তু ক্লাসটাকে ডাউনলোড করে দেখবে না। এটা আমাদের তরফ থেকে একটা ছোট রিকোয়েস্ট তোমাদের কাছে থাকছে। যদি কেউ ভুলবশত এই ক্লাসটাকে ডাউনলোড করে ফেলো, তাদেরকে রিকোয়েস্ট করব নেক্সট ক্লাস থেকে কিন্তু ক্লাসগুলোকে ডাউনলোড করে দেখবে না। লাইভ দেখা সম্ভব না হলে রেকর্ডেড হিসেবে ক্লাস থেকে যাচ্ছে, তো রেকর্ডেড ক্লাসটা তোমরা অনলাইনেই কিন্তু দেখবে। এটা আমাদের তরফ থেকে ছোট রিকোয়েস্ট। তো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাস শুরু করব 9 নম্বর কোশ্চেন থেকে। তো 9 নম্বর কোশ্চেনটা দেখো, নিম্নলিখিত কোন শহরটি উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ম্যানচেস্টার থেকে কিন্তু 3টে কোশ্চেন দেয়। একটা হলো উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে, আর একটা কোশ্চেন দেয় ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে। তো উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় উত্তরপ্রদেশের কানপুর শহরকে বলা হয় কি? বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার। আচ্ছা, এক্ষুনি বললাম আরো দুটো ম্যানচেস্টার থেকে তোমাদের মনে রাখতে হবে কি, এখানে লিখে নাও যে ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া, ম্যানচেস্টার ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া কাকে বলা হয়? অর্থাৎ দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটোরকে। কোয়েম্বাটোর কোয়েম্বাটোরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। কোন রাজ্যের মধ্যে পড়ে? তামিলনাড়ু রাজ্যের মধ্যে পড়ে। আর একটা কোশ্চেন দেবে যে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? অর্থাৎ ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, ম্যানচেস্টার অফ ইন্ডিয়া কাকে বলে? ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো ভারতের ম্যানচেস্টার বলা হয় গুজরাটের আহমেদাবাদকে, আমেদাবাদকে। গুজরাটের আমেদাবাদ বা আহমেদাবাদকে বলা হয় কি? বলা হয় ভারতের ম্যানচেস্টার। কোশ্চেন দুটো কিন্তু খেয়াল রাখবে যে ভারতের ম্যানচেস্টার জানতে চাইছে না উত্তর ভারতের ম্যানচেস্টার জানতে চাইছে, না দক্ষিণ ভারতের ম্যানচেস্টার জানতে চাইছে, এটা কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা, একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল যে বস্টন অফ ইন্ডিয়া, ম্যানচেস্টার না দিয়ে সেখানে দিয়েছিল কি বস্টন, বস্টন অফ ইন্ডিয়া। তো বস্টন অফ ইন্ডিয়া বললেও অ্যান্সার হবে কিন্তু এই গুজরাটের আহমেদাবাদ। কোশ্চেনটা খেয়াল রাখবে। আচ্ছা, এখান থেকে ভারতের এরকম কিছু শহর আছে, যেমন সিটি অফ জয়, ভ্যালি অফ ফ্লাওয়ার, সিটি অফ কটন, সিটি অফ তাজ, তারপর এথেন্স অফ ইস্ট, তারপর দ্য ভেন্স অফ দ্য ইস্ট। এগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তো এগুলো কিন্তু তোমাদের নোট ডাউন করানো হবে, ভালোভাবে নোট ডাউন করে নেবে। যারা নতুন ক্যান্ডিডেট আছো, এগুলো কিন্তু তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে না, শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেগুলোই তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করতে পারবে? নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, টেলিগ্রামে গিয়ে তোমরা এই লিঙ্কটা লিখে সার্চ করলে আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপটা তোমাদের সামনে টেলিগ্রামে তোমাদের চলে আসবে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে, এবং সেখান থেকে আজকের ক্লাস বা এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে বা ভবিষ্যতে যে ক্লাস চলবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আচ্ছা, এটা কিন্তু তোমাদের আজকে হচ্ছে 61 নম্বর ক্লাস। তো বলতে পারো এর আগে কমপক্ষে 3 থেকে 4 বার কিন্তু আমি এইগুলো লিখিয়েছি। যারা এর আগে লিখেছো তাদের একবার রিভিশন হয়ে যাবে, আর যারা নতুন ক্যান্ডিডেট আছো তাদেরকে বারবার বলছি এগুলোকে নোট ডাউন করবে, কারণ এগুলো থেকে কোনো না কোনো এক্সামে কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দিয়েছে, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন কেটে দেখলে দেখতে পাবে। লেখো এখানে ফার্স্টে সিটি অফ জয়, অবলিক দিয়ে লিখে রাখো যদি কোশ্চেন দেয় যে সিটি অফ প্যালেস, সিটি অফ জয় বা সিটি অফ প্যালেস কোন শহরকে বলা হয়? তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতা শহরকে, কলকাতা শহরকে বলা হয় কি সিটি অফ জয়।
অথবা সিটি অফ প্যালেস বলা হয়। কোশ্চেন দেবে যে গোলাপি শহর বলা হয় কাকে, পিঙ্ক সিটি কাকে বলা হয়? তো পিঙ্ক সিটি বলা হয় কাকে? পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে। জয়পুর, জয়পুর কোন স্টেটের মধ্যে পড়ে? রাজস্থানের মধ্যে পড়ে। আচ্ছা, একটা কথা প্রত্যেককে বলি, তোমাদের এর আগের ক্লাসগুলোতেও বলেছি, যখনই হাতে ফাঁকা টাইম থাকবে তোমরা কিন্তু ইন্ডিয়ার ম্যাপ হোক, পশ্চিমবঙ্গের ম্যাপ হোক বা ওয়ার্ল্ডের ম্যাপ হোক, এই ম্যাপগুলো দেখার চেষ্টা করবে। তো এর ফলে কি হবে, তোমাদের কিন্তু এক্সট্রা যে নলেজটা মানে ভিজুয়াল পাওয়ারটা সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। যেমন এখানে পড়াচ্ছি যে পিঙ্ক সিটি কাকে বলা হয়? জয়পুর। তো সাথে সাথে মাইন্ডে আসার দরকার যে জয়পুরের লোকেশন কোথায়, জয়পুর কোন রাজ্যের মধ্যে অবস্থিত, এটা কিন্তু সাথে সাথে মাইন্ডে আসার দরকার। যদি এমনটা করতে পারো তাহলে কিন্তু অনেক দিন ধরে মনে থাকবে, নতুবা গাধার মতো এই মুখস্থ করতে হবে, যেমন ছোটবেলায় আমরা করতাম, আমিও নিজে করেছি। তো গাধার মতো মুখস্থ করতে হবে, 8-10 দিন মনে থাকবে, তারপরে ভুলে যাবে। তো যাই হোক, যেটা যেভাবে বলছি সেইভাবে যারা প্রিপারেশন নিচ্ছে ওয়েল অ্যান্ড গুড। তো নেক্সট লেখো এখান থেকে নবাবের শহর, সিটি অফ নবাব। লেখো সিটি অফ নবাব, সিটি অফ নবাব। নবাবের শহর বলা হয় কোন শহরকে? লখনৌ। লখনৌকে। লখনৌ কোন স্টেটের মধ্যে পড়ে? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের লখনৌকে বলা হয় কি? সিটি অফ নবাব। নেক্সট লেখো ভারতের রুড় বলা হয় কাকে? রুড় অফ ইন্ডিয়া। ভারতের রুড় বলা হয় কাকে? তো ভারতের রুড় বলা হয় দুর্গাপুর। দুর্গাপুরকে বলা হয় কি? ভারতের রুড়। দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়বে, ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম বর্ধমান জেলার মধ্যে পড়ে কি? দুর্গাপুর। নেক্সট লেখো এখান থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। ভ্যালি অফ, ভ্যালি অফ ফ্লাওয়ার্স। ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলা হয় উত্তরাখণ্ডকে। উত্তরাখণ্ড রাজ্যকে, উত্তরাখণ্ড রাজ্যকে কি বলা হয়? ভ্যালি অফ ফ্লাওয়ার্স। নেক্সট এখান থেকে লেখো যে সিটি অফ কটন। সিটি অফ কটন, তুলোর শহর বলা হয় কোন শহরকে? তুলোর শহর বলা হয় মহারাষ্ট্রের নাগপুর। নাগপুর, নাগপুরের লেবু তোমরা শুনেছো, কমলা লেবু, সেই নাগপুর মহারাষ্ট্র, শর্টে লিখলাম এমএইচ, ফুল ফর্মে লিখে রাখবে মহারাষ্ট্র, তাকে বলা হয় কি? তুলোর শহর, সিটি অফ কটন। নেক্সট লেখো, আচ্ছা এখানে আমি একটুখানি তোমাদের নোট ডাউন করাচ্ছি, ভালোভাবে নোট ডাউন করে নেবে। এখান থেকে লেখো, এখানে ছোট করে লিখছি কারণ অনেকগুলো লেখাতে হবে। এখান থেকে লিখে নাও দ্য স্কটল্যান্ড অফ ইন্ডিয়া। দ্য স্কটল্যান্ড অফ ইন্ডিয়া। দ্য স্কটল্যান্ড অফ ইন্ডিয়া বলা হয় কোন শহরকে? বলা হয় কুর্গ। কুর্গকে বলা হয়। কুর্গ কোন স্টেটের মধ্যে পড়ে? কর্ণাটক। কে আর লিখে দিলাম, ফুল ফর্মে লিখে নেবে। নেক্সট এখান থেকে লেখো সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয় কোন শহরকে? বলা হয় ব্যাঙ্গালোরকে। ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোরকে বলা হয় সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। নেক্সট এখান থেকে লেখো আচ্ছা নেক্সট লেখো এখান থেকে তোমরা এথেন্স অফ ইস্ট। এথেন্স অফ ইস্ট। এথেন্স অফ ইস্ট বলা হয় মাদুরাই শহরকে। মাদুরাই, তামিলনাড়ুর যে মাদুরাই শহর আছে, মাদুরাই শহরকে বলা হয় কি? এথেন্স অফ ইস্ট। নেক্সট লেখো এভারগ্রিন সিটি অফ ইন্ডিয়া। এভারগ্রিন, এভারগ্রিন সিটি অফ ইন্ডিয়া। এভারগ্রিন সিটি অফ ইন্ডিয়া বলা হয় কেরালার যে ক্যাপিটাল কি? কেরালার ক্যাপিটাল কি? তিরুবনন্তপুরম। তিরুবনন্তপুরম কোন রাজ্যের মধ্যে পড়ে? কেরালা। কেরালার ক্যাপিটাল তিরুবনন্তপুরমকে বলা হয়
এভারগ্রিন সিটি অফ ইন্ডিয়া। কোশ্চেন দেবে সিটি অফ তাজ, সিটি অফ তাজ বলা হয় কোন শহরকে? বলা হয় আগ্রা। বলা হয় কাকে? আগ্রাকে বলা হয়। আচ্ছা, একটু সমস্যা হচ্ছে এখানে আমার আজকে, একটু কাইন্ডলি ম্যানেজ করবে। এখানে লেখো সিটি অফ তাজ, সিটি অফ তাজ বলা হয় কোন শহরকে? আগ্রা শহরকে। আগ্রা শহর, আগ্রা উত্তরপ্রদেশের মধ্যে পড়বে। নেক্সট লেখো সঙ্গম সিটি, সঙ্গম সিটি বলা হয় কোন শহরকে? বলা হয় এলাহাবাদকে। এলাহাবাদ, এলাহাবাদের বর্তমান নাম হয়ে গেছে প্রয়াগরাজ। কোন স্টেটের মধ্যে পড়বে? উত্তরপ্রদেশের মধ্যে পড়বে। তাকে বলা হয় কি? সঙ্গম সিটি। কোশ্চেন দেবে ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড, ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড, ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড বলা হয় কোন শহরকে? বলা হয় ওয়েস্ট বেঙ্গলের আসানসোল। আসানসোল ওয়েস্ট বেঙ্গলকে বলা হয় কি? ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড। মানে কি? এখানে সব থেকে কয়লা উৎপাদন বেশি হয়, তো সেই কারণে একে বলা হয় কি? ব্ল্যাক, কালো হীরের, কালো হীরের ভূমি বলা হয় কাকে? বলা হয় ওয়েস্ট বেঙ্গলের আসানসোলকে। কোশ্চেন দেবে সিটি অফ পিস, সিটি অফ পিস শান্তির শহর বলা হয় কোন শহরকে? বলা হয় ওয়েস্ট বেঙ্গলের বর্ধমান। বর্ধমান, বর্ধমান ওয়েস্ট বেঙ্গল। কোশ্চেন দেবে তোমাদের টেম্পল সিটি অফ ইন্ডিয়া, টেম্পল সিটি অফ ইন্ডিয়া বলা হয় কোন শহরকে? টেম্পল সিটি অফ ইন্ডিয়া বলা হয় উড়িষ্যার ভুবনেশ্বর। ভুবনেশ্বর, ওড়িশা, ওড়িশার ভুবনেশ্বরকে বলা হয় টেম্পল সিটি অফ ইন্ডিয়া। কোশ্চেন দেবে দ্য ভেন্স অফ দ্য ভেন্স অফ দ্য ইস্ট, দ্য ভেনিস বা ভেন্স অফ দ্য ইস্ট, অফ দ্য ইস্ট বলা হয় কোন শহরকে? বলা হয় আলপুজা। আলপুজা কোন স্টেটের মধ্যে পড়ে? কেরালা। কে এল লিখে দিলাম, তোমরা ফুল ফর্মে লিখে রাখবে স্টেটের নাম কেরালা। কোশ্চেন দেবে গার্ডেন সিটি অফ ইন্ডিয়া বলা হয় কাকে? গার্ডেন সিটি অফ ইন্ডিয়া, গার্ডেন, গার্ডেন সিটি, গার্ডেন সিটি অফ ইন্ডিয়া, গার্ডেন সিটি অফ ইন্ডিয়া বলা হয় ব্যাঙ্গালোরকে। ব্যাঙ্গালোর, কর্ণাটকের ব্যাঙ্গালোরকে, কর্ণাটকের ব্যাঙ্গালোরকে বলা হয় কি? গার্ডেন সিটি অফ ইন্ডিয়া। কোশ্চেন দেবে যে ডেট্রয়েট অফ এশিয়া, ডেট্রয়েট, ডেট্রয়েট অফ এশিয়া বলা হয় কাকে? ডেট্রয়েট অফ এশিয়া বলা হয় তামিলনাড়ুর চেন্নাই। তামিলনাড়ুর চেন্নাইকে কি বলা হয়? ডেট্রয়েট অফ এশিয়া। নেক্সট কোশ্চেন দেবে তোমাদের যে স্কুল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়, এগুলো কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছে। স্কুল ক্যাপিটাল, স্কুল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, স্কুল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয় কাকে? বলা হয় দেরাদুন। দেরাদুনকে বলা হয়, দেরাদুন উত্তরাখণ্ড আর জেলার, উত্তরাখণ্ড রাজ্যের মধ্যে পড়ে। নেক্সট লেখো কুইন অফ দ্য হিলস, এটাও আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পড়বে। কুইন অফ দ্য হিলস পাহাড়ের রানী বলা হয় কোন শহরকে? বলা হয় দার্জিলিং। দার্জিলিং কে বলা হয় কি? কুইন অফ দ্য হিলস, ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিংকে। নেক্সট লেখো ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ওয়াইন ক্যাপিটাল, ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয় কোন রাজ্যকে? ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয় মহারাষ্ট্রের নাসিক, নাসিক শহরকে, মহারাষ্ট্রের নাসিক শহরকে বলা হয় কি? ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া।
কোশ্চেন দেবে তোমাদের এখান থেকে। আচ্ছা নেক্সট লিখছি নেক্সট পেজে। এখান থেকে আর দুটো লেখাবো, একটা ডায়মন্ড সিটি অথবা সিল্ক সিটি, একই শহরকেই বলা হয় ডায়মন্ড ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া অথবা সিল্ক সিটি অফ ইন্ডিয়া। বলা হয় কাকে? বলা হয় গুজরাটের সুরাটকে বলা হয় ডায়মন্ড সিটি। আরেকটা কোশ্চেন দেবে যে পিটার্সবার্গ অফ ইন্ডিয়া বলা হয় কাকে? পিটার্সবার্গ অফ ইন্ডিয়া বলা হয় কোন শহরকে? বলা হয় জামশেদপুর। কোন স্টেটের মধ্যে পড়বে? ঝাড়খণ্ড। যে এই শর্টে লিখে দিলাম, ফুল ফর্মে লিখে নেবে স্টেটের নাম। তো প্রায় কিন্তু তোমাদের 24 থেকে 25টা মতো এই সিটির ওপর থেকে, ইম্পর্টেন্ট সিটি, প্লেস অ্যান্ড স্টেটের ওপর থেকে কোশ্চেন লেখালাম। এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসেছে। এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউনের পাশাপাশি নির্দিষ্ট দিন অন্তর কিন্তু রিভিশন করবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম লিগনাইট কয়লার খনি নেভেলি কোন রাজ্যে অবস্থিত? নেভেলি কয়লা খনিটা কোন রাজ্যে অবস্থিত? তো নেভেলি অবস্থিত তামিলনাড়ু রাজ্যে। অপশন বি এর সঠিক অ্যান্সার। তো নেভেলি যে লিগনাইট খনিটা, এটা দেশের বৃহত্তম লিগনাইট মজুদের একটা কিন্তু আবাসস্থল নামে এটা কিন্তু পরিচিত। আচ্ছা, এখানে কয়লার প্রসঙ্গ যেহেতু এসছে, যদি কোশ্চেন দেয় যে ভারতে কত প্রকার কয়লা পাওয়া যায়? 4 প্রকার। তো 4 প্রকার কয়লা কি কি? কিভাবে কোশ্চেন দেয় যে এর মধ্যে কোনটা কয়লার আকরিক নয়, বা এইভাবে কোশ্চেন দেয় যে এর মধ্যে কোন কয়লাটা সব থেকে সর্বোচ্চ মানের, সব থেকে সর্বোৎকৃষ্ট কয়লা কোনটা। তো 4 প্রকার কয়লা কি কি আগে তার নাম জেনে নিই। ফার্স্ট লেখো অ্যান্থ্রাসাইট। সেকেন্ড লেখো বিটুমিনাস। 3 নম্বর লেখো লিগনাইট। আর 4 নম্বর লেখো পিট কয়লা। তো অ্যান্থ্রাসাইট যে কয়লাটা, এই অ্যান্থ্রাসাইট কয়লাতে কার্বনের পার্সেন্টেজ কত থাকে? 80 থেকে 90% থাকে কি কার্বন, 80 থেকে 90%। এবং এই অ্যান্থ্রাসাইট কয়লাটা শুধুমাত্র কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরেই পাওয়া যায়। কিন্তু শুধুমাত্র পাওয়া যায় কোন কয়লা? অ্যান্থ্রাসাইট কয়লা। এবং সব থেকে সর্বোৎকৃষ্ট কয়লা যে হলো সেটা কি? অ্যান্থ্রাসাইট। সব থেকে বেস্ট কয়লা কি? অ্যান্থ্রাসাইট। তারপরে সেকেন্ড বেস্ট বলতে পারো, এতে 60 থেকে 80% মতো কি থাকে? 60 থেকে 80% মতো এতে কিন্তু কার্বন থাকে। এবং এটা সব থেকে বেশি বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা হয় বিটুমিনাস কয়লাকে। লিগনাইট কয়লাতে 50 থেকে বলতে পারো 60% মতো এতে কার্বন থাকে। আর পিট কয়লা কিন্তু সব থেকে নিচু মানের কয়লা, এখানে লিখে রাখো, সব থেকে নিচু মানের কয়লা কোনটা? পিট কয়লা। তো এর পার্সেন্টেজ কত? এর পার্সেন্টেজ লেস দেন 40% হলো পিট কয়লা। কত প্রকার? 4 প্রকার, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট এন্ড পিট কয়লা। নেক্সট কোশ্চেনে চলে আসো। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা পিএসসি মিসলেনিয়াস এন্ড পিএসসি ক্লার্কশিপ স্পেশাল জিকে জিএস এর ক্লাস। এছাড়া আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, যেমন এখানে পুলিশের এক্সামগুলো, পুলিশের এসআই, পুলিশের কনস্টেবল, এছাড়া এসএসসির যাবতীয় এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে, একদম সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ কিন্তু লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে রেগুলার বেসিসে।
লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে কিন্তু ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারবে। তবে একটা ছোট রিকোয়েস্ট, ক্লাসের শুরুতেও বলেছি, আবারও এখনো বলছি, কেউ ক্লাসটাকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে একটা ছোট রিকোয়েস্ট তোমাদের কাছে থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার বেনিফিট তোমরা প্রত্যেকেই জানো। তোমাদের রুটিন কিন্তু সবার আগে হোয়াটসঅ্যাপ ব্যাচেই প্রোভাইড করা হয়, বা ক্লাসের লিঙ্কগুলো হোয়াটসঅ্যাপ ব্যাচে কিন্তু 2-3 মিনিট আগে দিয়ে দেওয়া হয়। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবার আগে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাচে জানানো হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচের দিকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে অন স্ক্রিনে, তো সেই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করলে তোমাদেরকে নির্দিষ্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে কিন্তু অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। তবে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ কিন্তু এই নাম্বারে নর্মাল কল, কেউ ভিডিও কল করবে না। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই যে সমস্ত এক্সামের নামগুলো এক্ষুনি দেখে আসলে, প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং আর ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পাবে এই চ্যানেল থেকে। আর ম্যাথের ক্লাসের জন্য আমাদেরই একটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। চ্যানেলের লোগোটা এখান থেকে দেখে নাও। যেহেতু নতুন চ্যানেল, তাই চ্যানেলের লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি, সেটার ওপরে ক্লিক করলে আমাদের নতুন ম্যাথের চ্যানেল চলে আসতে পারবে। এবং যেহেতু নতুন চ্যানেল, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে নাও, এবং এটাকেও সাবস্ক্রাইব না করে থাকলে এটাকেও সাবস্ক্রাইব করে নাও। এবং চ্যানেল দুটোতে কিন্তু রেগুলার বেসিসে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। পরবর্তী কোশ্চেন দেখো, মুগা রেশম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? তো মুগা রেশম সব থেকে বেশি হয় কোথায়? আসামে। কোশ্চেনটা সম্ভবত এর আগে মানে 30 নাম্বার কি 32 নাম্বার এরকম ক্লাস যখন চলছিল তখনও একবার পড়িয়েছিলাম, এবং এখান থেকে আরো দুটো তিনটে রেশমের নাম মনে রাখতে হবে। আচ্ছা, এখানে আগে মুগা সিল্কের ব্যাপারে একটুখানি আলোচনা করে নিই। রেশমকে ইংলিশে সিল্ক বলা হয়। তো মুগা সিল্ক হলো রেশম পোকা এনথেহেরিয়া অ্যাসামিনসিস থেকে কিন্তু উৎপন্ন হয়। কি নাম বললাম? এই মুগা রেশম কোন পোকা থেকে উৎপন্ন হয়? কোন রেশম পোকা? এনথেহেরিয়া এনথে এনথেহেরিয়া অ্যাসামিনসিস অ্যাসামিনসিস নামক রেশম পোকা থেকে কিন্তু এটা উৎপন্ন দ্রব্য, এবং এর বেশিরভাগ আসামে কিন্তু জন্মায়। এই মথগুলোর লার্ভা সোম এবং শুয়ালু পাতা খায়। আর এটা শুধু ভারতে নয়, সমগ্র বিশ্বে এই যে মুগা রেশমটা কি কালারের? গোল্ডেন কালারের। মুগা রেশমটা সোনালী রঙের, সোনালী কালার। তো সমগ্র বিশ্বে এই সোনালী রঙের, সমগ্র বিশ্বের এই সোনালী রঙের রেশমের বৃহত্তম উৎপাদক হলো ভারতের আসাম। সোনালী রঙের রেশমের বৃহত্তম উৎপাদককে এই ভারতের আসাম, যেখানে সব থেকে বেশি মুগা সিল্ক, গোল্ডেন কালারের মুগা সিল্ক উৎপাদন হয়। আচ্ছা, এখান থেকে আরো দুটো কোশ্চেন রিলেট করে নাও। কোশ্চেন দেবে যে ভারতের কোন স্টেট মালবেরি রেশম উৎপাদনে প্রথম? মালবেরি রেশম উৎপাদনে ভারতের প্রথম রাজ্য, মালবেরি রেশম উৎপাদনে ভারতের প্রথম কে? তো মালবেরি রেশম উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হলো কে? কর্ণাটক। কর্ণাটকে মালবেরি জাতীয় রেশম কিন্তু সব থেকে বেশি উৎপাদিত হয়। কোশ্চেন দেবে মুগা রেশম, যেটা কোশ্চেনে ছিল। এছাড়া আরেকটা কোশ্চেন দিতে পারে যে মুগা ও এরি রেশম, মুগা এবং এরি, এই এরি রেশম উৎপাদনেও ভারতের প্রথম স্থান অধিকার করে আছে কে? আসাম রাজ্য। এছাড়া তসর সিল্কের তোমরা নাম শুনেছো, কিছুদিন পরেই পূজা পার্বণ আসছে, তো তখন শাড়ির মানে বাঙালির সব থেকে যে জিনিসটা বেশি কেনে, মানে মহিলাদের কথা বলছি, সেটা হলো শাড়ি। তো যাই হোক, এই শাড়িরই একটা ভাগ হলো তসর সিল্ক। তো এই তসর রেশম উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটা? ঝাড়খণ্ড।
ঝাড়খণ্ড। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যদি ক্লাস ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই ক্লাসটাকে কিন্তু তোমরা লাইক করবে। আর সাপোজ তোমরা যদি তোমাদের মধ্যে কেউ এই পিএসসি ক্লার্কশিপ মানে শুধু অনলি ফর পিএসসি ক্লার্কশিপ বা অনলি ফর পিএসসি মিসেলেনিয়াসের জন্য যদি টার্গেট নিয়ে থাকো, তাদেরকে বলবো যে এই চ্যানেলে আরো দুটো এক্সামের জন্য, যেমন এসএসসি এক্সাম আর একটা হলো পুলিশের জন্য জিকেজিএস এর ক্লাস, এই দুটো এক্সামের জন্য কিন্তু জিকেজিএস এর ক্লাস আমাদের এই চ্যানেলে প্রোভাইড করা হচ্ছে। তো সেখানেও যে জিনিসগুলো জিকেজিএস এর মধ্যে পড়ানো হচ্ছে সেগুলো কিন্তু তোমাদের এই পিএসসির এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো সেখানে আমরা যে জিনিস পড়াচ্ছি সেটা আমরা পিএসসিতে পড়াবো না, বা পিএসসিতে যা পড়াচ্ছি সেটা আমরা ওখানে পড়াবো না। তাই প্রত্যেককে বলছি, এই চ্যানেলে যে 3টে এক্সামের জন্য ক্লাস চলছে, যার লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যেই দিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্স ওপেন করলেই দেখতে পাবে এসএসসি স্পেশাল জিকেজিএস এর ক্লাস, তারপর দেখতে পাবে পুলিশ স্পেশাল জিকেজিএস এর ক্লাস, আরটা যেটা এখন চলছে পিএসসি স্পেশাল জিকেজিএস এর ক্লাস। তো এর লিঙ্ক কিন্তু প্রোভাইড করা আছে, সেই ক্লাসগুলো কিন্তু অতি অবশ্যই দেখবে, কারণ সেখান থেকেও এক্সামে কোশ্চেন আসবে। এবং ওই সমস্ত ক্লাসে যা পড়ানো হচ্ছে সেগুলো কিন্তু আমি এখানে পড়াবো না। এবং বারবার বলছি, জিকেজিএস যে সমস্ত এক্সামের জন্য মানে সাবজেক্ট আছে জিকেজিএস, তো এই 3টে ক্লাসে যা পড়ানো হচ্ছে প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। যে শুধুমাত্র নাম লিখে দিচ্ছি যে পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস বলে এই ক্লাসে যা পড়াচ্ছি শুধুমাত্র এইগুলোই কোশ্চেন আসবে এমনটা নয়, ওখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। আর একটা কথা বলতে পারি, যদি কোনো ক্যান্ডিডেট এই চ্যানেল থেকে 3টে এক্সামের জন্য যে আলাদা আলাদাভাবে জিকেজিএস এর ক্লাস চলছে সেগুলো যদি ফলো করো, সেগুলো যদি রেগুলার বেসিসে পড়াশুনোর পাশাপাশি রিভিশনও করো, তাহলে এর মধ্যে থেকে 70 থেকে 80% কোশ্চেন তোমরা হুবহু কমন পেয়ে যাবে। তো যাই হোক, চলে আসো নেক্সট কোশ্চেন। নিচের কোন রাশির একক নেই? এর মধ্যে পীড়ন, বল, বিকৃতি এবং চাপ। তো এককবিহীন রাশি হলো বিকৃতি। বিকৃতি হলো কি? মূল দৈর্ঘ্যের মাত্রার পরিবর্তনের অনুপাত, তাই এর কোনো কিন্তু একক নেই। যেহেতু একক নেই, তো একক না থাকার জন্য এর কিন্তু মাত্রাও থাকবে না। এর কিন্তু মাত্রাও থাকবে না, একক না থাকলে মাত্রা থাকবে না। কোশ্চেন দেবে যে পীড়নের একক কি? পীড়নের একক, তো পীড়নের একক হলো পাস্কেল। পাস্কেল বা নিউটন পার মিটার। পাস্কেল বা নিউটন, নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার বর্গ মিটার হলো কি পীড়নের একক। কোশ্চেন দেবে বলের একক কি? বলের একক হলো কিন্তু নিউটন। বলের একক হলো নিউটন। চাপের একক কি? চাপের একক হলো পাস্কেল। চাপের একক হলো কি? চাপের একক হলো পাস্কেল। নেক্সট কোশ্চেনে চলে আসো। পারদ কোন বৈশিষ্ট্যের কারণে সাধারণত থার্মোমিটারের ব্যবহৃত হয়? পারদের কোন স্পেশাল বৈশিষ্ট্য আছে যার জন্য পারদকে আমরা থার্মোমিটারে ব্যবহার করে থাকি? পারদের সব থেকে উচ্চ সম্প্রসারণ ক্ষমতা আছে, সেই কারণেই কিন্তু আমরা যে ডাক্তারি থার্মোমিটার আছে, থার্মোমিটারে আমরা কিন্তু পারদ ব্যবহার করে থাকি। তো ঘরের তাপমাত্রায় কোশ্চেন যদি দেয় যে ঘরের তাপমাত্রায় একমাত্র তরল ধাতু কোনটা? ঘরের তাপমাত্রায়, ঘরের তাপমাত্রা, এখান থেকে দুটো কোশ্চেন হয়। একটা দেয় ঘরের তাপমাত্রায় একমাত্র, ঘরের তাপমাত্রায় একমাত্র তরল ধাতু, একমাত্র তরল ধাতু। আরেকটা কোশ্চেন দেয় যে ঘরের তাপমাত্রায় একমাত্র তরল অধাতু কোনটা? তো ঘরের তাপমাত্রায় একমাত্র তরল ধাতু হলো পারদ, মার্কিউরি, পারদ, আর যার সংকেত হলো Hg। আর ঘরের তাপমাত্রায় একমাত্র তরল অধাতু কি? ব্রোমিন। তরল অধাতু হলো কি? ব্রোমিন। ক্লাস 9-10 কিন্তু আমরা এই সমস্ত গুলো পড়ে এসেছি। ব্রোমিন, ব্রোমিনের সংকেত হলো Br। তো এই দুটো কোশ্চেন এখান থেকে মনে রাখবে। আর পারদের কি? পারদের কিন্তু উচ্চ সম্প্রসারণ ক্ষমতা, এছাড়া এটা কিন্তু উজ্জ্বল, মানে দেখতে এটা কিন্তু একদমই উজ্জ্বল হয়। তো এর ফলে কি পাঠ যেটা ওঠে থার্মোমিটারে, সেই পাঠ সেটা স্পষ্টভাবে দেখা যায়। এর ফলে নির্দিষ্ট তাপ এবং নির্দিষ্ট আর যে টেম্পারেচার উঠেছে সেই পার্সেন্টের, সেই পার্সেন্ট বলো বা কোনো বস্তুর যদি কোনো টেম্পারেচার মাপা হয় সেটা ভালোভাবে কিন্তু দেখতে পাওয়া যায়। এছাড়া পারদ নির্দিষ্ট তাপ এবং
এটা একটা উত্তাপেরও কিন্তু ভালো পরিবাহী, সেই কারণে পারদকে থার্মোমিটারে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি 1500 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহার করা হয়? নিচের কোন স্কেলকে, কোনটাকে? তো পাইরোমিটারকে কিন্তু 1500 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহার করা হয়। পাইরোমিটারের কত ডিগ্রি থেকে, যদি কোশ্চেন দেয় যে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি টেম্পারেচার মাপা যায় পাইরোমিটার দ্বারা, তো পাইরোমিটার দ্বারা মাপা যায় -46 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে মাপা যায় 4000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। সেই কারণেই কোশ্চেনে বলা হয়েছিল যে 1500 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে তাপমাত্রা, তো অবভিয়াসলি 4000 পর্যন্ত আমরা মাপতে পারবো, তো পাইরোমিটার দ্বারা কিন্তু আমরা মাপতে পারবো 1500 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার তাপমাত্রা। বাকি যে থার্মোমিটার গুলো আছে, ক্লিনিক্যাল থার্মোমিটার, যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি জ্বর হলে, তো তাতে 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কিন্তু টেম্পারেচার মাপা যায় ক্লিনিক্যাল থার্মোমিটারে। থার্মোইলেকট্রিক্যাল যুগল থার্মোমিটারে মাপা যায়, বা যাকে থার্মোকাপেলও বলা হয়, থার্মোকাপেল মাপা যায় কি, থার্মোকাপেলে মাপা যায় -200 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1260 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। আর প্লাটিনাম রেজিস্ট্যান্সের মাধ্যমে মাপা যায় ওই -200 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এদিকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা। তো অ্যান্সার হয়ে যাবে পাইরোমিটারের মাধ্যমে 1500 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরের তাপমাত্রা মাপা হয়। আচ্ছা, থার্মোমিটারের প্রসঙ্গ যেহেতু এসছে, যদি কোশ্চেন দেয় যে ফাউন্ডার অফ থার্মোমিটার, থার্মোমিটারের আবিষ্কারক কে? ফাউন্ডার অফ থার্মোমিটার, তো থার্মোমিটারের আবিষ্কারক হলেন গ্যালিলিও। গ্যালিলিও থার্মোমিটারের আবিষ্কারক। নেক্সট কোশ্চেন, গ্যালিলিও গ্যালিলি হলেন থার্মোমিটারের আবিষ্কারক। নেক্সট কোশ্চেন দেখো, রক্তচাপ পরিমাপের জন্য কোন যন্ত্রপাতি ব্যবহার করা হয়ে থাকে? রক্তচাপ মাপার জন্য, তো রক্তচাপ মাপার জন্য ব্যবহার করা হয়ে থাকে কি? স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমোম্যানোমিটার ব্যবহার করা হয়ে থাকে রক্তচাপ মাপার জন্য। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আর গ্লুকোমিটার, অনেকে ভুল করবে এই গ্লুকোমিটারের সাহায্যে, গ্লুকোমিটার দিয়ে, কারণ অনেকে গ্লুকোমিটার মেরে চলে আসবে। গ্লুকোমিটারের মাধ্যমে কি মাপা হয়? রক্তে কত পরিমাণ গ্লুকোজ থাকে, যাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে, মানে খাস বাংলায় যাকে বলা হয় যে ওটাকে কি বলা হয় যেন, রক্তে গ্লুকোমিটার বেশি থাকলে বলা হয় যে, গ্লুকোজের পরিমাণ বেশি থাকলে, খেয়াল আসছে বলছি। তো গ্লুকোমিটার ব্যবহার করা হয় কি, দেখবে যে একটা আজকাল এক ধরনের একটা যন্ত্র উঠেছে, সেই যন্ত্রের কিন্তু স্ট্রিপ থাকে, সেই একটুখানি আঙুলের মাথা ফুটো করে সেখান থেকে রক্ত সেই স্ট্রিপে লাগিয়ে সেই গ্লুকোমিটারে চেক করা হয় যে কত পরিমাণ গ্লুকোজ আছে। আচ্ছা হ্যাঁ, সচরাচর বলা হয় যে সুগার পেশেন্ট, তো সেই সুগার পেশেন্ট যদি হাই সুগার পেশেন্ট হয়, তাদের কিন্তু গ্লুকোমিটার ব্যবহার করার নির্দেশ থাকে, যে রক্তে গ্লুকোজের পরিমাণ কতটা আছে সেটা চেক করার জন্য। তো এখানে লিখে রাখো যে গ্লুকোমিটার ব্যবহার করা হয় রক্তের গ্লুকোজ পরিমাপের জন্য। রক্তের গ্লুকোজ পরিমাপের জন্য গ্লুকোমিটার ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট, এখান থেকে কিছু তোমাদের যন্ত্রপাতি লেখাবো এবং সেই যন্ত্রপাতির আবিষ্কারককে। তো এখান থেকে লেখো ইনভেনশন, আর লিখেছে কে বানিয়েছে? ইনভেনশন অ্যান্ড ইনভেন্টর। তো ফার্স্ট লেখো এয়ার কন্ডিশন, এসি কে বানিয়েছে? শুধুমাত্র মনে রাখবে কেরিয়ার যে বর্তমান যে কোম্পানির এসি আছে, সেই কেরিয়ারই কিন্তু বানিয়েছে সর্বপ্রথম এসি। উইলস কেরিয়ার ফুল নাম, এবং এনার নাম অনুসারেই কিন্তু এই কোম্পানির নাম হয়েছে, কেরিয়ার কোম্পানির নাম হয়েছে। সেকেন্ড লেখো পারমাণবিক বোমা, অর্থাৎ অ্যাটম বোম। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, ফুল নাম হলো জুলিয়াস আর ওপেনহেইমার।
শুধুমাত্র এইটুকুই মনে রাখবে, ওপেন হেইমার আবিষ্কার করেছে কি? অ্যাটম বোম। এর পাশাপাশি আরেকটা কোশ্চেন তোমাদের মনে রাখতে হবে, সেটা হলো হাইড্রোজেন বোম। H2 বোম মানে হাইড্রোজেন বোম। হাইড্রোজেন বোমের আবিষ্কারককে এডওয়ার্ড টেইলর। এই দুটো কিন্তু গুলিয়ে ফেলে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট, মনে রাখবে। অ্যাটম বোম আবিষ্কার করে কে? অ্যাটম বোম আবিষ্কার করে ওপেনহেইমার, আর হাইড্রোজেন বোম আবিষ্কার করে কে? এডওয়ার্ড টেইলর। আর আরেকটা কোশ্চেন বোম থেকে, নিউট্রন বোম। নিউট্রন বোম কে আবিষ্কার করে? স্যামুয়েল কোহেন। কে আবিষ্কার করে? স্যামুয়েল কোহেন আবিষ্কার করেন কি? আবিষ্কার করেন নিউট্রন বোম। নেক্সট লেখো এয়ারপ্লেনটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। এয়ারপ্লেনের আবিষ্কারক কে? রাইটস ব্রাদার। এয়ারপ্লেনের আবিষ্কারক হলো রাইটস ব্রাদারের মধ্যে কতজন ভাই আছে? দুজন ভাই আছে। তো যদি কোশ্চেন লেভেল হার্ড করে তখন স্পেসিফিক করে দেবে নাম কি, বা কোশ্চেন এইভাবে চালাকি করেও করতে পারে যে আগে নামগুলো জেনে নাও। উইলবার রাইট, আরেকজনের নাম হলো অরভেলি রাইট। কোশ্চেন এইভাবে চালাকি করে করতে পারে যে এয়ারপ্লেনের আবিষ্কারককে। ফার্স্ট অপশনে দিলে হয়তো উইলবার রাইট, সেকেন্ড অপশনে দেবে হয়তো রাইট ব্রাদার্স, থার্ড অপশনে দেবে অরভেলি রাইট, ফোর্থ অপশনে দেবে অল অফ দ্য অ্যাবাভ। তো অ্যান্সার কি লিখবে? অল অফ দ্য অ্যাবাভ। কারণ রাইটস ব্রাদারদের দুজনের নাম হলো, একজনের নাম হলো উইলবার রাইট, আর একজনের নাম হলো অরভেলি রাইট। নেক্সট লেখো এখান থেকে ব্যারোমিটার। ব্যারোমিটারের আবিষ্কারক হলো কে? টরিসেলি হলো ব্যারোমিটারের আবিষ্কারক। নেক্সট লেখো ব্লাড গ্রুপের আবিষ্কারক কে? কার্ল ল্যান্ডস্টেইনার। নেক্সট লেখো ডিজেল ইঞ্জিনের আবিষ্কারককে নাম মনে রাখা সব থেকে সহজ, রুডলফ ডিজেল। নেক্সট লেখো এখান থেকে ডাইনামাইটের আবিষ্কারককে। আশা করি প্রত্যেকে এনার নাম জানো। এনার নাম অনুসারে কিন্তু একটা প্রাইজ প্রোভাইড করা হয়, কি? আলফ্রেড নোবেল। এই আলফ্রেড নোবেলের স্মরণে যিনি কিন্তু ডিনামাইট আবিষ্কার করেছিলেন 1901 সাল থেকে, এনার স্মরণে কিন্তু নোবেল পুরস্কার প্রদান করা শুরু হয়েছে। কোশ্চেন দেবে লাইট বাল্ব, যে আগেকার দিনে যে হলুদ বাল্ব ছিল ফিলামেন্ট ওয়ালা লাইট বাল্ব, সেই বাল্বের আবিষ্কারককে? থমাস এডিসন আবিষ্কারক। নেক্সট লেখো এখান থেকে পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিলের আবিষ্কারককে? মেন্ডেলিভ, দিমিত্রি মেন্ডেলিভ হলেন পিরিয়ডিক টেবিলের আবিষ্কারক। নেক্সট কোশ্চেন লেখো এখান থেকে পেনিসিলিনের আবিষ্কারককে? পেনিসিলিনের আবিষ্কারক হলেন আলেকজান্ডার ফ্লেমিং। যাদের এর আগে অলরেডি লেখা আছে তাদেরকে বলবো এগুলোকে রিভিশন করতে। তো অনেকে এমন আছো, এক দুজন কমেন্ট করেছিলে যে যেগুলো পড়ানো হয়ে গেছে সেগুলোকে আর দুবার
আর রিপিট করার দরকার নেই। তো রিপিট এই কারণেই করানো হয় যাতে করে ক্লাসের মধ্যে প্রিভিয়াস যেগুলো পড়ানো হয়েছে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টগুলো সেগুলোই কিন্তু আমি আবারও কিছু ক্লাস অন্তর অন্তর রিভিশন করাই যাতে করে এগুলো মনে থাকে। তো যদি তাদের ভালো না লাগে তো স্কিপ করে যেতে পারো। আর যারা রিভিশন করছো ওয়েল অ্যান্ড গুড, এক্সাম হলে গিয়ে দেখবে তোমাদের এই জিনিসগুলোই কিন্তু কাজে লাগবে। নেক্সট লেখো রেডিয়াম। রেডিয়ামের আবিষ্কারককে, রেডিয়ামের আবিষ্কারক হলেন মেরি অ্যান্ড পিয়ের কুরি। মেরি অ্যান্ড পিয়ের কুরি। মেরি অ্যান্ড পিয়ের কুরি। নেক্সট লেখো এখান থেকে ছিল থার্মোমিটার। থার্মোমিটারটা এক্ষুনি পড়ালাম, সেটা এখানে নোট ডাউন করে নেবে। নেক্সট লেখো থিওরি অফ ইভলিউশন, অর্থাৎ বিবর্তনের তত্ত্ব। থিওরি অফ ইভলিউশন। থিওরি অফ ইভলিউশন, বিবর্তনের তত্ত্ব। চার্লস ডারউইন। চার্লস ডারউইন বিবর্তনের তত্ত্ব দিয়েছিলেন। নেক্সট লেখো টেলিফোন। টেলিফোন কে আবিষ্কার করেন? টেলিফোন কে আবিষ্কার করেন গ্রাহাম বেল। টেলিফোন আবিষ্কার করেন কে? গ্রাহাম বেল। নেক্সট এখান থেকে লেখো, আচ্ছা টেলিফোন যখন এখান থেকে করলে লেখো মোবাইল ফোন। মোবাইল ফোনের আবিষ্কারক কে? মোবাইল ফোনের আবিষ্কারক হলেন মার্টিন কুপার। নেক্সট এখান থেকে লেখো এক্স রে। এক্সরের কে আবিষ্কার করেছিলেন? রন্টজেন আবিষ্কার করেন এক্স রে। নেক্সট লেখো স্টিম ইঞ্জিন। স্টিম ইঞ্জিনের আবিষ্কারক হলেন থমাস স্যাভেরি। নেক্সট লেখো এখান থেকে সাবমেরিন ওয়ান ম্যান ব্র্যাকেটে লিখবে সাবমেরিন ওয়ান ম্যান কে আবিষ্কার করেন? ডেভিড বুশনেল। নেক্সট লেখো রকেট কে আবিষ্কার করেছিলেন? রবার্ট হাচিং গডরার্ড আবিষ্কার করেন কি? রকেট। নেক্সট লেখো লিফট। যে লিফটে করে ওঠানামা করা হয় সেই লিফট কে আবিষ্কার করেছিলেন? তো এলিসা ওটিস। তো এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। প্রায় 20টা মতো কিন্তু এখানে তোমাদের ইনভেনশন অ্যান্ড ইনভেন্টর এখানে নোট ডাউন করালাম, এক্সামে এসেছিল, অবশ্যই রিভিশন করবে বাড়িতে। নেক্সট কোশ্চেন, গ্রীষ্মকালে পেন্ডুলাম ঘড়ি ধীরে হয়ে যায় কেন? গ্রীষ্মকালে ধীরে হয়ে যায়? কারণ কি? একটা সাধারণ পেন্ডুলামের দোলনকাল কি পড়িয়েছিলাম? সাধারণ পেন্ডুলামের দোলনের সময়কাল। সাধারণ পেন্ডুলামের দোলনের কি পড়িয়েছি? সময়কাল। সূত্র কি পড়িয়েছিলাম? টি। সময়কাল মানে টি ফর টাইম। তো টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার লেন্থ বাই গ্রাভিটি। এটা কি? পেন্ডুলামের দোলনের সময়কালের সূত্র। তো গ্রীষ্মকালে কি হয়? গ্রীষ্মকালে তাপীয় প্রসারণের কারণে পেন্ডুলামের দৈর্ঘ্য বেড়ে যায় এবং দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে এর সময়কালও কিন্তু বৃদ্ধি পায় এবং পেন্ডুলাম একটি দোলন সম্পূর্ণ করতে আরো বেশি সময় নেয়। সাপোজ এক্সাম্পল হিসাবেই বোঝাচ্ছি যে সাপোজ ধরো তুমি একটা 10 কেজি বস্তু নিয়ে 100 মিটার দূরত্ব ডিস্টেন্স কভার করতে তোমার সময় লাগলো ধরো 1 মিনিট, সাপোজ একটা। তো এবার যদি তোমাকে আরো 5 কেজি তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়,
অর্থাৎ 15 কেজি করে দেওয়া হয়, তাহলে অবভিয়াসলি তোমার সেই 100 মিটার ডিস্টেন্স কভার করতে তোমার আগের থেকে 1 মিনিটের থেকে বেশি টাইম লাগবে। সাপোজ ধরো লাগলো 1 মিনিট 15 সেকেন্ড টাইম লাগলো, তো সেটাই এখানে যে পেন্ডুলামের তাপের বাড়ার সাথে সাথে পেন্ডুলামের দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে সেই পেন্ডুলামের আবর্তনের যে সময়কাল সেই সময়কালটা বৃদ্ধি পায়। এর ফলে কি হয়, পেন্ডুলাম এর যে দোলন সেই দোলনটা সম্পূর্ণ করতে আরো বেশি সময় নেয়। সেই কারণে গ্রীষ্মকালে পেন্ডুলামের ঘড়ি কিন্তু ধীরে হয়ে যায়। পেন্ডুলামের ঘড়ি কিন্তু গ্রীষ্মকালে ধীরে ধীরে কিন্তু স্লো হয়ে যেতে থাকে। একইভাবে উল্টোটা ঘটে গ্রীষ্মকালের অপোজিট শীতকালে। শীতকালে কি হয়, শীতকালে পেন্ডুলামের দৈর্ঘ্য হ্রাস পায়, সেই কারণে সময়কাল হ্রাস পায়। এর ফলে শীতকালে কি হয়, শীতকালে কিন্তু টাইম বেড়ে যেতে থাকে পেন্ডুলাম ঘড়িতে। তো অ্যান্সার কি হবে এখানে, অ্যান্সার হবে অপশন সি, পেন্ডুলামের দৈর্ঘ্য বৃদ্ধি পায় গ্রীষ্মকালে, সেই কারণে কিন্তু ঘড়ি ধীর গতিতে হয়ে যায়। অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, নিচের কোন উক্তিটি সঠিক? আলোর বেগ সবচেয়ে দ্রুত, শব্দের বেগ সবচেয়ে দ্রুত, মহাজাগতিক বস্তুর বেগ সবচেয়ে দ্রুত, না রকেটের বেগ সবচেয়ে দ্রুত? সব থেকে দ্রুত হলো এর মধ্যে আলোর বেগ। আলোর বেগ সব থেকে কিন্তু দ্রুত। কত আলোর বেগ? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে আলোর বেগ যদি দেয় এক্সামে কোশ্চেন, অ্যান্সার কি লিখবে? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর শব্দের বেগ কত? বাতাসে শব্দের বেগ মনে রাখবে এক্সাক্ট ভ্যালু 332। অনেক সময় অপশানে 332 না দিয়ে এর আশেপাশের অপশান থাকে। কোনো এক্সামে দেখা গিয়েছে 330 দিয়েছে, কোনো এক্সামে দেখা গিয়েছে 334 দিয়েছে। তো এর আশেপাশে বা এটা দিলে এটা তো মার্কিং করবে, যদি এটা না থাকে তো এর আশেপাশে যেটা থাকবে সেটা মার্কিং করবে। তো শব্দের বেগ কত বাতাসে? শব্দের বেগ হলো 332 মিটার পার সেকেন্ড হলো শব্দের বেগ। নেক্সট কোশ্চেনে চলে আসো, নিম্নলিখিত কোন ক্ষেত্রে সাম্প্রতিক কর্মসংস্থান বৃদ্ধির হার মাইনাসে চলছে? কর্মসংস্থান বৃদ্ধির হার ঋণাত্মক। কোন ক্ষেত্রে? পরিষেবা ক্ষেত্র, শিল্প ক্ষেত্র, প্রাথমিক ক্ষেত্র, না ওপরের কোনোটি নয়? তো প্রাথমিক ক্ষেত্রে কিন্তু এখন নেগেটিভে চলছে। অপশন সি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, ফিসকাল ঘাটতি সম্পর্কিত কোন গাণিতিক সূত্রটি সঠিক হবে? তো ফিসকাল ঘাটতি বলতে কি? ফিসকাল ঘাটতিকে বাংলাতে বলবো রাজস্ব ঘাটতি। রাজস্ব ঘাটতি টার্মগুলো কিন্তু মনে রাখবে, এক্সামে যে কোনো একটা দিতে পারে, ফিসকাল ঘাটতি বা রাজস্ব ঘাটতি। তো ফিসকাল ঘাটতি বা রাজস্ব ঘাটতি হলো সরকারের মোট ব্যয় এবং মোট রাজস্বের মধ্যে পার্থক্য। এটি একটা সূচক। এই ফিসকাল যে ডেফিসিয়েট বলতে পারো, ফিসকাল ঘাটতি বা রাজস্ব ঘাটতি, এটা কিন্তু এক প্রকার সূচক যা সরকারের ক্রিয়াকলাপগুলোর অর্থায়নের জন্য কতটা ঋণ নিতে হবে এবং এটিকে দেশের মোট দেশজ উৎপাদনের শতাংশ হিসাবে প্রকাশ করা হয়ে থাকে। তাহলে অ্যান্সার কি হবে? রেভিনিউ রিসিপ্ট প্লাস ক্যাপিটাল রিসিপ্ট মোট ব্যয়, এটাও কিন্তু এখানে সঠিক। প্রাথমিক ঘাটতি প্লাস সুদ প্রদান, এটাও ঠিক। বাজেট ঘাটতি এবং সরকারের বাজার থেকে ঋণ এবং দায়, এগুলোও সঠিক। অর্থাৎ প্রত্যেকটাই এখানে সঠিক, প্রত্যেকটাই ফিজিক্যাল ডেফিসিট বা ফিসকাল ডেফিসিট বা রাজস্ব ঘাটতির সাথে সম্পর্কিত। তো ওপরের সবগুলোই কিন্তু এখানে সঠিক হবে। অপশন নাম্বার ডি এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, আমরা প্রায় ডিবিটি কথাটা শুনতে পাই, এর ফুল ফর্ম কি? ডিবিটি। তো ডি ফর ডিরেক্ট, বি ফর বেনিফিট আর টি ফর ট্রান্সফার। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, অপশন এ এর সঠিক অ্যান্সার। তো আজকের ক্লাসে যে কোশ্চেনগুলো রাখা হয়েছিল 12টা কোশ্চেন ছিল। তো আশা করি প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর মানুষ মাত্রই ভুল হয়ে থাকে, তো ভুল হলে অফেন্ড হওয়ার দরকার নেই, কারণ এর আগে তোমাদের বলা হয়নি, সম্ভবত তোমাদের পুলিশের ক্লাসে একটুখানি বলেছিলাম যে তোমাদের মধ্যে একজন ক্যান্ডিডেট কিন্তু খুব অকথ্য ভাষায় গালিগালাজ করেছে কমেন্ট বক্সে। তো যাই হোক, এটা নেক্সট তোমাদের থেকে আশা করছি না। যদি কোথাও ভুল হয়ে থাকে সেটা আমাদেরকে দাগ নম্বর সহকারে জানাতে পারো। তো ভুল হলে সেটা কিন্তু তোমাদেরকে নেক্সট যে ক্লাস চলবে সেই ক্লাসে কিন্তু তোমাদেরকে কারেকশন করে দেওয়া হবে। মানুষ মাত্রই ভুল হয়, কারণ একদিন আমাদের প্রায় 5 থেকে 6টা কিন্তু ক্লাস আমাদের রেডি করতে হয়, ক্লাস কিন্তু থাকে।
তো এই কারণে কিন্তু ভুল হতেই পারে। তো তাই বলে গালিগালাজ করা এটা কিন্তু ঠিক না, এবং তোমাদের সামনে তার স্ক্রিনশট হয়তো শো করিনি বা আমি ইচ্ছা করেই করতে চাইনি, তার নামটাও বলবো না, কিন্তু নেক্সট টাইম থেকে একটা ওয়ার্নিং থাকছে, নেক্সট টাইম থেকে কেউ যদি গালিগালাজ করে তার এগেনস্টে কিন্তু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, সেটা কিন্তু রেডি থাকবে। তো যাই হোক, ক্লাস আমরা এখানে শেষ করছি। আশা করি আজকের ক্লাস ভালো লেগেছে। অবশ্যই অবশ্যই লাইক করবে ক্লাস যদি ভালো লেগে থাকে। তো ক্লাস ভালো লাগলে আর যদি তোমরা রিকোয়েস্ট তোমাদের কাছে একটা থাকছে যে কেউ ডাউনলোড করে দেখবে না, আর ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের কাছে এই ক্লাসের লিঙ্কগুলোকে শেয়ার করতে পারো। আর আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।